বন্ধুরা, তাহলে আমরা বলেছিলাম যে নিউমোনিয়া রোগটার জন্য এক ধরনের ব্যাকটেরিয়া দায়ী। সেই ব্যাকটেরিয়াটা হলো নিউমোকক্কাস। তাহলে আমি আবারও বলেছিলাম, যখন আমরা নিউমোনিয়া বানানটা লিখব তার সামনে কি দিব? পি। তাহলে নিউমোকক্কাস লেখার সময় আমরা কি দিব? তার সামনে পি লিখতে হবে। আর এই ব্যাকটেরিয়াটা হলো কি? নিউমোকক্কাস। তোমরা কি দেখেছো? আর এই ব্যাকটেরিয়াটার কারণে কি হয়? নিউমোনিয়া। এই ব্যাকটেরিয়াটা যখন কোনো কারণে ফুসফুসে গিয়ে কি হয়? আক্রান্ত হয় বা আক্রমণ করে এই ব্যাকটেরিয়া ফুসফুসকে, তখন সেখানে যে রোগটা সৃষ্টি হয় তাকে আমরা কি বলবো? নিউমোনিয়া। তাহলে এখন আমরা দেখে নেই যে কী ধরনের লক্ষণ দেখলে আমরা বুঝবো যে ওই শিশুর বা ওই বয়স্ক লোকটার কি হয়েছে? নিউমোনিয়া হয়েছে কিনা। তাহলে চলো আমরা একটু দেখে নেই লক্ষণগুলা। ফুসফুসে কি হয় নিউমোনিয়া হলে তার লক্ষণগুলো কি কি? তাহলে আমরা একটু জেনে নেই। ফুসফুসে শ্লেষ্মা জাতীয় তরল পদার্থ জমে কফ সৃষ্টি হয়, কাশি, শ্বাসকষ্ট হয়, দেহের তাপমাত্রা বৃদ্ধি পায় অর্থাৎ বেশি জ্বর হয়, চূড়ান্ত পর্যায়ে বুকের মধ্যে গড় গড় আওয়াজ হয়, মারাত্মক শ্বাসকষ্ট হয়। তাহলে এখন এই লক্ষণগুলো যখন আমরা দেখব কোনো একটা শিশুর, তখন আমরা তাকে কি বলবো? তার কি হয়েছে? নিউমোনিয়া হয়েছে। আমরা অনেক সময় দেখি কোনো একটা শিশুর তার বুকের কাছে যদি আমরা কান দেই, তখন দেখব যে তার বুক থেকে গড়গড় শব্দ হচ্ছে। তখন আমরা কি বুঝবো? তার কি হয়েছে? নিউমোনিয়া। এবং সাথে কিন্তু শ্বাসকষ্ট থাকতে হবে। তাহলে এখন এই লক্ষণগুলো দেখলে আমরা বুঝবো তার নিউমোনিয়া হয়েছে। এখন কিভাবে তার প্রতিকার করব? তাহলে নিউমোনিয়া লক্ষণগুলো দেখলে আমরা বুঝবো যে এটা কি? নিউমোনিয়া হয়েছে। আর নিউমোনিয়ার জন্য একটা ব্যাকটেরিয়া দায়ী। সেই ব্যাকটেরিয়ার নামটা আমি আবারও বলতেছি। তার নাম হচ্ছে কি? নিউমোকক্কাস নামক একটা ব্যাকটেরিয়ার কারণে নিউমোনিয়া রোগ হয়ে থাকে। এখন আমরা কিভাবে তার থেকে প্রতিকার লাভ করব? তাহলে একটু আমরা জেনে নেই তার প্রতিকারগুলি। ডাক্তারের পরামর্শ অনুযায়ী রোগীর সুচিকিৎসার ব্যবস্থা করা, তরল গরম পুষ্টিকর খাবার খাওয়ানো, বেশি করে পানি পান করানো। তাহলে প্রতিকার হয়ে গেল। এখন আমরা প্রতিরোধ কিভাবে করব সেটাও একটু জেনে নেই। শিশু ও বয়স্কদের যেন ঠান্ডা না লাগে সেদিকে সতর্ক দৃষ্টি রাখতে হবে। ধূমপান পরিহার করতে হবে। আলো বাতাসপূর্ণ গৃহে বসবাস করতে হবে। রোগীকে সহনীয় উষ্ণতায় ও শুষ্ক পরিবেশে রাখা। উষ্ণতা মানে হচ্ছে একটু গরম জায়গা, বেশি গরম না, সহনীয়। তাহলে আমরা তার পরবর্তী টপিকসে চলে যাই। সেটা হলো যক্ষ্মা। কি নাম? যক্ষ্মা। তাকে আমরা আরেকটা নামে চিনি, সেটা হচ্ছে টিবি। তাহলে এখন যক্ষ্মা কি সেটা একটু জেনে নেই। যক্ষ্মা একটি পরিচিত বায়ুবাহিত সংক্রামক রোগ। তবে ক্ষেত্র বিশেষে যক্ষ্মার জীবাণুযুক্ত ত্বকের ক্ষতের সংস্পর্শে এলে কিংবা সংক্রমিত গরুর দুধ খেলেও কেউ এই রোগে আক্রান্ত হতে পারে। যেমন কোনো গরু যদি যক্ষ্মা হয়ে থাকে, কিন্তু ওই গরুর দুধ যদি কোনো কেউ খেয়ে থাকে, তাহলে তাকেও কি হবে? তারও যক্ষ্মা রোগটা হবে। যারা অধিক পরিশ্রম করে, দুর্বল, স্যাঁতসেঁতে বা অস্বাস্থ্যকর পরিবেশে বসবাস করে, অথবা অপুষ্টিতে ভোগে, অথবা যক্ষ্মা রোগীর সাথে বসবাস করে, তারা এই রোগে সহজে আক্রান্ত হয়। আমাদের অনেকের ধারণা যক্ষ্মা শুধু ফুসফুসের রোগ। আসলে ধারণাটা একেবারেই সঠিক নয়। যক্ষ্মা অন্ত্র, হাড়, ফুসফুস এরকম দেহের প্রায় যে কোনো স্থানে হতে পারে। দেহে এই রোগের আক্রমণ ঘটলে সহজে এ লক্ষণ প্রকাশ পায় না। যখন জীবাণুগুলো দেহের রোগ প্রতিরোধক শ্বেতরক্ত কণিকাকে পরাস্ত করে, দেহকে দুর্বল করে, তখন এই রোগের লক্ষণ প্রকাশ পায়। সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, তাহলে আমরা যক্ষ্মা রোগের কেন হয় বা যক্ষ্মা রোগটা কী বা কিভাবে তার সংক্রমিত হয় সেটা আমরা জানলাম। এখন যক্ষ্মা রোগটা এক ধরনের ব্যাকটেরিয়ার কারণে হয়। সে ব্যাকটেরিয়াটার নাম হলো ম্যাক্রোব্যাকটেরিয়াম টিউবারোকুলোসিস। তাহলে আমরা কি বললাম? ম্যাক্রোব্যাকটেরিয়াম টিউবারোকুলোসিস হচ্ছে কি? যক্ষ্মা রোগের জীবাণু, যা এক ধরনের ব্যাকটেরিয়া। কিন্তু এখানে একটা আমি কথা বলেছিলাম যে আমাদের দেহের মধ্যে যখন শ্বেতরক্তর কণিকা পরাস্ত হয়ে যায়, তখন কি হয়? এই যক্ষ্মা রোগটা কি হয়? দেখা দেয়। কিন্তু যক্ষ্মা যে শুধু ফুসফুসের রোগ তা না, যক্ষ্মা বিভিন্ন জায়গা হয়, যেমন অন্ত্র। তাহলে আমাদের দেহের মধ্যে দুই ধরনের অন্ত্র থাকে। অন্ত্র মানে ইন্টেস্টাইন, একটা হচ্ছে লার্জ ইন্টেস্টাইন আর একটা হচ্ছে স্মল ইন্টেস্টাইন, যেটাকে আমরা মোটা ভুঁড়ি
আর একটা চিকুন ভুঁড়ি, যেটা তোমরা গরু জবাই করলে দেখবা যে ভুঁড়ি, এই ভুঁড়িটার নামই হচ্ছে কি, যেটা মোটা অনেক বড় চওড়া সেটাকে বলা হয় লার্জ ইন্টেস্টাইন, যেটা চিকুন ছোট বা ক্ষুদ্রান্ত সেটাকে বলা হয় স্মল ইন্টেস্টাইন। আর আমাদের দেহের মধ্যে 3 ধরনের রক্তের কণিকা থাকে। তাহলে প্রথম রক্তের কণিকা হচ্ছে লোহিত কণিকা, দ্বিতীয়টা হচ্ছে শ্বেত রক্ত কণিকা, তৃতীয়টা হচ্ছে অনুচক্রিকা। আমাদের রক্তের ভিতরে 3 ধরনের রক্তের কণিকা থাকে। এই রক্তের কণিকা এটা হচ্ছে কি লোহিত মানে লাল, লাল রক্ত কি, এখানে হিমোগ্লোবিন নামক এক ধরনের রঞ্জক পদার্থ থাকার কারণে তার রক্ত কি হয়, লাল হয়। আর লাল রক্তটা দেখতে গোলাকার, এর জীবন আয়ুকাল হচ্ছে 120 দিন। আর তারপরে আসে এটাকে আমরা বলি RBC মানে রেড ব্লাড সেল। তারপরে আসো সাদা রক্তকণিকা বা শ্বেত রক্তকণিকা, এর জীবনায়ুকাল হচ্ছে 1 থেকে 15 দিন। এই শ্বেত রক্তকণিকা যাকে আমরা WBC হোয়াইট ব্লাড সেল, হোয়াইট মানে সাদা। আর অনুচক্রিকা এটা ইংরেজিতে বলা হয় প্লেটলেট। কি বলা হয়, প্লেটলেট বা অনুচক্রিকা। তাহলে এর কাজ হচ্ছে আমাদের দেহ যদি কোনো একটা ক্ষত স্থান থেকে কেটে রক্ত বের হয়, কিন্তু সেটা কিছুক্ষণ পরে দেখব যে বন্ধ হয়ে গেছে, তাহলে কে বন্ধ করে, এই অনুচক্রিকা থ্রম্বোপ্লাস্টিন নামক এক ধরনের রাসায়নিক রস নিঃসরণ করে। তখন এটাকে কি করে, আমাদের রক্তটা যাতে বন্ধ হয়ে যায় সেটা করে কে, অনুচক্রিকা। কিন্তু আমাদের এই শ্বেত রক্তকণিকার সাথে সংযুক্ত আছে কে, যক্ষা। তাহলে এখানে একটা কথা বলছি, কেন আমি এটা আলোচনা করতেছি যে শ্বেত রক্তকণিকা যদি পরাস্ত হয়ে যায় তখন কি হয়, এই যক্ষা রোগটা হয়। আর এই ব্যাকটেরিয়া তাকে আক্রমণ করতে পারে, কিন্তু দীর্ঘ সময়ের পরে আমরা বুঝতে পারি যে কারো কি হয়েছে, যক্ষা হয়েছে। আর এই শ্বেত রক্তকণিকাকে আমাদের দেহের প্রহরীর সাথে তুলনা করা হয়, যাকে আমরা দারোয়ান হিসাবে। কিন্তু কিভাবে সে আমাদের দেহের দারোয়ান হিসাবে কাজ করে, এই শ্বেত রক্তকণিকা আমাদের দেহের মধ্যে ফ্যাগোসাইটোসিস পদ্ধতিতে জীবাণুগুলোকে বক্ষণ করে। যখন সে আর জীবাণু বক্ষণ করতে পারে না, পরাস্ত হয়ে যায়, দুর্বল হয়ে যায়, তখনই এই মাইক্রোব্যাকটেরিয়াম টিউবারকুলোসিস ব্যাকটেরিয়াটা তাকে কি করে, আক্রমণ করে ফেলে, তাকে পরাস্ত করে ফেলে। তখনই কি দেখা দেয়, যক্ষা দেখা দেয়। তাহলে এখন আমরা যক্ষার লক্ষণগুলো আমরা একটু জেনে নিই, চলো। তাহলে সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, কারণ এই যক্ষা হয়েছে, এখন আমরা এই যক্ষা রোগটা কিভাবে আমরা নির্ণয় করব, তার জন্য কফ পরীক্ষা করতে হবে, চামড়ার পরীক্ষা করতে হবে, এটাকে বলা হয় এমটি টেস্ট। কি বলা হয়, এমটি টেস্ট। এইটা হলো যক্ষা রোগের পরীক্ষা নির্ণয়ের একটা কি, যক্ষা নির্ণয়ের জন্য একটা পরীক্ষা, সেই পরীক্ষাটার নাম হলো এমটি টেস্ট। সাইটোহিস্টোপ্যাথোলজি পরীক্ষা, এক্সরের সাহায্যে রোগ নির্ণয় করা যায়। তবে যক্ষায় ঠিক কোন অঙ্গটি আক্রান্ত হয়েছে তার উপরে নির্ভর করবে কোন পরীক্ষাটি করতে হবে। বর্তমানে রক্ত পরীক্ষার মাধ্যমে রোগটি নিশ্চিতভাবে নির্ণয় করা যায় কিনা তা নিয়ে গবেষণা চলছে। ইদানিং আমাদের দেশে রোগীর কফসহ বিভিন্ন নমুনায় যক্ষা জীবাণু আছে কিনা তা নির্ণয়ের জন্য ডিএনএ ভিত্তিক পরীক্ষা চালু হয়েছে। তাহলে যক্ষার কি কি লক্ষণ দেখলে বুঝবো যে তার যক্ষা হয়েছে, তাহলে আমরা একটু লক্ষণগুলো জেনে নেই। রোগীর ওজন কমতে থাকে, আস্তে আস্তে শরীর দুর্বল হতে থাকে, সাধারণত 3 সপ্তাহের বেশি সময় কাশি থাকে, খুসখুসে কাশি হয়, কখনো কখনো কাশির সাথে রক্ত যায়, রাতে ঘাম হয়, বিকেলের দিকে জ্বর আসে, দেহের তাপমাত্রা খুব বেশি বাড়ে না, অর্জিন্য পেটের পীড়া দেখা দেয়। তাহলে এখানে একটা কথা আসছে, অর্জিন্য কি, অর্জিন্য হচ্ছে বদহজম, যেটাকে আমরা এক কথায় বদহজম বলে থাকি। তাহলে এখন লক্ষণ জানলাম, এখন কিভাবে তার প্রতিকার করব একটু জেনে নেই, চলো শিক্ষার্থী বন্ধুরা। ডাক্তারের পরামর্শ অনুযায়ী চিকিৎসা করা, এই রোগের চিকিৎসা দীর্ঘমেয়াদী, ডাক্তারের পরামর্শ অনুযায়ী রোগ নিবারণের নিয়মগুলো কঠিনভাবে মেনে চলা, প্রয়োজনে রোগীকে হাসপাতাল বা স্যানিটোরিয়ামে পাঠানো, রোগীর ব্যবহারে সব কিছু পৃথক রাখা, রোগীর কফ বা থুতু মাটিতে পুঁতে ফেলা, রোগীর জন্য উপযুক্ত চিকিৎসা, পরিমিত পুষ্টিকর খাদ্যের ব্যবস্থা করা,
ডাক্তারের নির্দেশ ব্যতীত কোনো অবস্থায় ওষুধ সেবন বন্ধ না করা। এখন প্রতিরোধ তাহলে কিভাবে করব? এই মারাত্মক রোগের আক্রমণ থেকে রেহাই পেতে হলে শিশুদের যক্ষ্মা প্রতিষেধক BCG টিকা দিতে হবে। তার আরেকটা কোশ্চেন যদি আসে যে যক্ষ্মা রোগের প্রতিষেধক এর নাম কি, তখন আমরা কি বলবো? BCG টিকা। শিশু জন্মের পর থেকে 1 বছর বয়সের মধ্যে টিকা দিতে হবে। তাহলে এই BCG টিকাটা কখন দিতে হবে? শিশু জন্মের 1 বছরের মধ্যে এই টিকাটা দিতে হবে। BCG টিকা শিশুদের প্রাণঘাতী যক্ষ্মা থেকে সুরক্ষা দিলেও বড় হয়ে গেলে তা সাধারণত আর কার্যকর থাকে না। তাই শিশু বয়সে টিকা দিলে তা আজীবন যক্ষ্মা থেকে সুরক্ষা দেয় না। বর্তমানে দেশের বিভিন্ন টিকাদান কেন্দ্রে এই টিকা দেওয়ার ব্যবস্থা কি রয়েছে। সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আজকে আমাদের টপিক্সের সর্বশেষ টপিক্স সেটা হলো লাংস ক্যান্সার বা ফুসফুসে ক্যান্সার। এটা পরেই আমাদের আজকের কি ক্লাসে শেষ করব। তাহলে আমরা একটু জেনে নেই যে লাংস ক্যান্সার বা ফুসফুসের ক্যান্সার কি। সব ধরনের ক্যান্সারের মধ্যে ফুসফুসের ক্যান্সারের প্রাদুর্ভাব সবচেয়ে বেশি। আমাদের দেশে পুরুষের ক্যান্সারজনিত মৃত্যুর প্রধান কারণ হচ্ছে ফুসফুস ক্যান্সার বা লাংস ক্যান্সার। ফুসফুসের ক্যান্সারের অন্যতম প্রধান কারণ হলো ধূমপান, বায়ু ও পরিবেশ দূষণ এবং বাসস্থান অথবা কর্মক্ষেত্রে দূষণ ঘটতে পারে এমন সব বস্তুর যেমন অ্যাসবেস্টাস, আর্সেনিক, ক্রোমিয়াম, নিকেল, কঠিন ধাতুর গুঁড়া ইত্যাদি সংস্পর্শে আসার কারণে ফুসফুসে ক্যান্সার হয়। যক্ষ্মা বা কোনো ধরনের নিউমোনিয়া ফুসফুসে এক ধরনের ক্ষত সৃষ্টি করে যা পরবর্তীতে ক্যান্সারে রূপান্তরিত হয়। এখন লক্ষণ, কী ধরনের লক্ষণগুলো দেখলে আমরা বুঝবো যে কারোর ফুসফুসে ক্যান্সার হয়েছে? তাহলে কি কি লক্ষণগুলো একটু জেনে নেই। ফুসফুস ক্যান্সারের প্রাথমিক লক্ষণগুলো যত দ্রুততার সাথে নির্ণয় করা যায় এবং চিকিৎসা প্রদান করা যায় তত বেশি দিন বেঁচে থাকার সম্ভাবনা বৃদ্ধি পায়। প্রাথমিক অবস্থায় যেসব লক্ষণ প্রকাশ পায় সেগুলো কি কি? 1 নম্বর হলো দীর্ঘদিন ধরে খুসখুসে কাশি, বুকে ব্যথা, ভগ্ন স্বর, মানে গলার কণ্ঠস্বরটা কি হবে? ভেঙে যাবে। ওজন হ্রাস পাবে, ক্ষুধামন্দা মানে কোনো খিদা লাগবে না, হাঁপানি, ঘন ঘন জ্বর হবে, বারবার ব্রঙ্কাইটিস বা নিউমোনিয়া দিয়ে সংক্রমিত হবে। তাহলে এই ধরনের লক্ষণগুলো যখন আমরা দেখব তখন তাকে কি করতে হবে? সরাসরি রোগ নির্ণয়ের জন্য হাসপাতালে যেতে হবে। তাহলে কিভাবে আমরা রোগ নির্ণয় করব? প্রাথমিক অবস্থায় ক্যান্সারের সম্ভাব্যতা যাচাইয়ের জন্য থুতু বা শ্লেষা বিশ্লেষণ করা, বুকের এক্স-রে, সিটি স্ক্যান, MRI ইত্যাদি করতে হবে। চূড়ান্ত রোগ নির্ণয়ের জন্য সাধারণত হিস্টোপ্যাথোলজিক্যাল পরীক্ষা করতে হবে। এখন এই পরীক্ষা করার পরে যখন আমরা জানলাম যে ফুসফুসে ক্যান্সার হয়েছে, এখন কিভাবে তার প্রতিকার করব? রোগের লক্ষণগুলো দেখা দিলে অনতিবিলম্বে ডাক্তারের পরামর্শ নিতে হবে। রোগ নির্ণয়ের পর ডাক্তারের পরামর্শ অনুযায়ী সুচিকিৎসার ব্যবস্থা করতে হবে। প্রয়োজনে রেডিয়েশন থেরাপি প্রয়োগ করা, যেখানে তেজস্ক্রিয় বিকিরণের মাধ্যমে ক্যান্সার কোষ ধ্বংস করা। এখন প্রতিকার জানলাম, এখন আমরা প্রতিরোধ কিভাবে তাহলে করব সেজন্য আমরা একটু জেনে নেই। বিশেষজ্ঞদের মতে ক্যান্সার প্রতিরোধে নিম্নলিখিত ব্যবস্থাগুলো কি আমরা নিতে পারি। তাহলে কি কি ব্যবস্থাগুলো? ধূমপান ও মদ্যপান না করা, অতিরিক্ত চর্বি জাতীয় খাদ্য না খাওয়া, নিয়মিত ব্যায়াম করা, পরিমাণ মতো শাকসবজি খাওয়ার অভ্যাস গড়ে তোলা। সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, তাহলে আজকে আমরা কি করলাম? আমাদের ক্লাস 7-এর ষষ্ঠ 4th অধ্যায়ের সম্পূর্ণ টপিকসটা আমি আলোচনা করলাম। তোমরা যদি সবাই এই সম্পূর্ণ বিষয়গুলা বা আমি যা আজকে পড়ালাম এগুলা যদি ভালোভাবে মনোযোগ দিয়ে শোনো অথবা খাতায় নোট করো, আশা করি ইনশাল্লাহ যদি কোনো সৃজনশীল বা কোনো প্রশ্ন আসে কি তোমরা সবাই দিতে পারবে। তাহলে আজকে এখানেই শেষ। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।